আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মবদাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নজিরবিহীন ঘটনা, ইসরায়েলি উগ্র ডানপন্থী দুই মন্ত্রীর উপর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ 5 দেশের নিষেধাজ্ঞা, সম্পদ বাজেয়াপ্ত। ভারতের নাকের ডগায় চীনের 1000 একরের সামরিক মেগাবেজ, আতঙ্কিত মার্কিন গোয়েন্দারা, মোদির ঘুম হারাম। পারমাণবিক সফলতায় সুখবর দিল ইরান, পশ্চিমা বিশ্ব ইসরায়েলের জন্য নতুন এক স্ট্র্যাটেজিক দুঃস্বপ্ন। হুথি যোদ্ধাদের কৌশলে ধরাশায়ী আমেরিকা, নৌযুদ্ধে নতুন নজির গড়ল বীরেরা। বিশ্ব জনসংখ্যায় ইসলামের উত্থান, খ্রিস্ট ধর্মের আনুপাতিক অবনতি, পিউ গবেষণার তথ্য নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। ভারতের সঙ্গে উত্তেজনার পর প্রতিরক্ষা ব্যয় 20% বাড়ালো পাকিস্তান। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। নজিরবিহীন ঘটনা, ইসরায়েলি উগ্র ডানপন্থী দুই মন্ত্রীর উপর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ 5 দেশের নিষেধাজ্ঞা, সম্পদ বাজেয়াপ্ত। ইসরায়েলের দুই অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালের স্পোর্টিচের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সহ 5 দেশ। নিষেধাজ্ঞার ফলে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে তাদের সব ধরনের সম্পদ জব্দ করা হবে। মঙ্গলবার 10 জুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোর্টিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির চরমপন্থী সহিংসতা এবং ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উস্কে দিয়েছেন। এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণযোগ্য নয়, এই কারণেই আমরা তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছি। মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর, হামাসের কাছে বন্দী অবশিষ্ট জিম্মিদের অবিলম্বে মুক্তি, গাজায় ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথ তৈরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। এদিকে ব্রিটিশ পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ অংশীদার অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ের পাশাপাশি যুক্তরাজ্য স্পষ্ট করেছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ভয় দেখানো বন্ধ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, স্মোর্টিচ এবং বেন গাভিরের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাগুলোকে গাজার ঘটনা থেকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না এবং ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। অন্যদিকে এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েল বলেছে, নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারে নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এবং আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন। ভারতের নাকের ডগায় চীনের 1000 একরের সামরিক মেগাবেজ, আতঙ্কিত মার্কিন গোয়েন্দারা, মোদির ঘুম হারাম। স্যাটেলাইট চিত্রে চীনের জিনজিয়াং প্রদেশে একটি বিশাল 1000 একর সামরিক বেজের অস্তিত্ব ধরা পড়েছে, যা মার্কিন গোয়েন্দা সম্প্রদায়কে জরুরি বৈঠক ডাকতে বাধ্য করেছে। এই মেগাবেজটি পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের মতে চীনের বৈশ্বিক সামরিক প্রসারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বেজটির অবস্থান টাকলা মাকান মরুভূমির নিকটে, ভারত ও মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে। এখানে বিমান অবতরণের জন্য একাধিক রানওয়ে, মিসাইল সাইলো ও সেনা ব্যারাক থাকবে। বেজটিতে ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কের সম্ভাব্য অস্তিত্বের কথাও জানা গেছে। পেন্টাগন এই উন্নয়নকে অশান্তিকর বলে বর্ণনা করে। মার্কিন সিনেটের সামরিক কমিটির চেয়ারম্যান সেনেটর জ্যাক রিড বলেন, এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। আমরা এই হুমকি উপেক্ষা করতে পারি না। স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর মেইলিং এর মতে, এই বেজ চীনের সিল্ক রোড উদ্যোগের সামরিক রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করেছে। গত 5 বছরে চীনে জিনজিয়াংয়ে তার সামরিক অবকাঠামো 300% বৃদ্ধি করেছে। নতুন এই বেসটি পূর্বতন সীমান্ত চৌকিগুলোকে একটি সমন্বিত কমান্ড স্ট্রাকচারে রূপান্তরিত করছে।
নাটোর মহাসচিব আগামী সপ্তাহে এই ইস্যুতে জরুরি আলোচনার ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রশাসন চীনের কাছে এই বেজের উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা দাবি করার প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক সফলতায় সুখবর দিল ইরান। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের জন্য নতুন এক স্ট্র্যাটেজিক দুঃস্বপ্ন। তেহরান থেকে আসা সাম্প্রতিক এক ঘোষণায় যেন বিশ্ব পরাশক্তিগুলোর মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে দিয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থায় প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান এখন পারমাণবিক জ্বালানি চক্রের সমস্ত ধাপেই সফল। এটাই সেই নিউক্লিয়ার ফুয়েল সাইকেল যার উপর দাঁড়িয়ে থাকে একটি দেশের পূর্ণাঙ্গ পারমাণবিক সক্ষমতা। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এর গভীরে রয়েছে গবেষণা, চিকিৎসা, প্রতিরক্ষা, এমনকি সম্ভাব্য অস্ত্র তৈরির সম্ভাবনাও। মোহাম্মদ ইসলামী বলেন, পারমাণবিক প্রযুক্তি শুধুমাত্র একটি বৈজ্ঞানিক অর্জন নয়, এটি একটি কৌশলগত, শক্তিশালী ও জাতীয় সক্ষমতার প্রতীক। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা ইরানের এই অগ্রগতিকে রুখে দিতে বহু বছর ধরে মরিয়া হয়ে আছে। শুধু নিষেধাজ্ঞা দিয়েই থেমে থাকেনি তারা। ইরানের পারমাণবিক প্রকল্পে নাশকতা, সাইবার হামলা, এমনকি সন্ত্রাস পর্যন্ত চালিয়েছে। তবুও সেই সব বাধা অতিক্রম করে আজ ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যা এক কথায় পূর্ণ পরিপক্কতা। এই ঘোষণা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েলের জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক দুঃস্বপ্ন। কারণ ইরান এখন চাইলে নিজেরাই জ্বালানি তৈরি করতে পারবে, বাইরের কোনো দেশের উপর নির্ভর করতে হবে না। আর এটি সেই লাল রেখা যার ওপারে ইরানকে কখনোই যেতে দিতে চায়নি পশ্চিমারা। ইসলামী বলেন, তারা বলে তোমরা চুল্লি রাখতে পারো, কিন্তু জ্বালানি তৈরি করতে পারবে না। সবসময় আমাদের কাছ থেকেই কিনে নিতে হবে। কিন্তু আমরা এই দ্বিমুখী নীতি কখনোই মানিনি। এখানে একটি বিষয় পরিষ্কার, ইরান শুধু নিজেদের আত্মনির্ভরশীলতা তৈরি করেনি, বরং এক প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি সেই বার্তা, পশ্চিমা দমন নীতি, নিষেধাজ্ঞা বা চাপে এক জাতির বিজ্ঞান, প্রযুক্তি ও সম্মানকে চিরকাল দমন করে রাখা যায় না। তবে প্রশ্ন উঠছে, এই পূর্ণাঙ্গ পারমাণবিক জ্বালানি চক্র কি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন এক সম্ভাবনা যা ভবিষ্যতে ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় নিয়ে যেতে পারে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল সবাই গভীর দুশ্চিন্তায়। তাদের দৃষ্টিতে ইরানের এই অর্জন একেবারে অগ্রহণযোগ্য। তবে ইরান তাদের অবস্থানে অটল। তবুও বাস্তবতা হলো, এই প্রযুক্তি যখন পূর্ণাঙ্গ হয়, তখন সেটিকে শান্তি ও যুদ্ধ দুই উদ্দেশ্যেই ব্যবহার করা সম্ভব। হুথি যোদ্ধাদের কৌশলে ধরাশায়ী আমেরিকা, নৌযুদ্ধে নতুন নজির গড়ল বীরেরা। লোহিত সাগরের সাম্প্রতিক সময়ের সংঘাতে আধুনিক নৌযুদ্ধের ধারণা বদলে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্বল্প ব্যয়ে তৈরি ড্রোন ও মিসাইল ব্যবহার করে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী যুক্তরাষ্ট্রকে বারবার প্রতিরোধের মুখে ফেলেছে তারা। সাম্প্রতিক ঘটনা প্রবাহে স্পষ্ট, আধুনিক প্রযুক্তি ও বিপুল সামরিক ব্যয় দিয়েও বিদ্রোহীদের অপ্রচলিত কৌশলের কাছে নতি স্বীকার করতে হয়েছে মার্কিন সেনাবাহিনীকে। হুথিদের বিরুদ্ধে অভিযান চালাতে লোহিত সাগরে দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। $1.5 বিলিয়ন ব্যয়ে পরিচালিত এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে 30টিরও বেশি যুদ্ধ জাহাজ ও ডজন খানেক রিপার ড্রোন, যার প্রতিটির মূল্য $30 মিলিয়ন বেশি। তবু হুথিদের মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। গত 6 মে এই রণতরী থেকে নামার সময় একটি F/A-18 সুপারহানের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। প্রায় $67 মিলিয়ন মূল্যের এই বিমানটি ছিল 5 মাসের ব্যবধানে ইউএসএস ট্রুম্যান থেকে বিধ্বস্ত হওয়া তৃতীয় যুদ্ধ বিমান। দুর্ঘটনার কয়েক ঘন্টা আগেই হুথিদের সঙ্গে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণায় হতবাক হন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা, কারণ তাদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, হুথিরা ইতিহাসে প্রথম বিদ্রোহী গোষ্ঠী যারা অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। তাদের সাফল্য বিশ্বজুড়ে সামরিক কৌশলবিদদের নতুন করে ভাবতে বাধ্য করছে। মার্কিন এক কর্মকর্তা মন্তব্য করেছেন, হুথিদের মিসাইল দিন দিন আরো উন্নত হচ্ছে। আমরা আপাততভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, কিন্তু এভাবে আর কতদিন? এটা সত্যি উদ্বেগজনক। লোহিত সাগরের সংকীর্ণ জলপথে একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে
সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের এমন নাজুক অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। কম খরচে কৌশলগত সাফল্যের নতুন দৃষ্টান্ত হয়ে উঠছে হুথিরা। পিউ রিসার্চ সেন্টারের একটি প্রতিবেদনে দেখা গেছে যে 2010 থেকে 2020 সালের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা যদিও বেড়েছে, তবুও বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির তুলনায় এটি পিছনে পড়েছে। অন্যদিকে ইসলাম হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুততম বৃদ্ধিশীল প্রধান ধর্ম এবং বিশ্ব জনসংখ্যার মধ্যে এর আনুপাতিক ভাগ বেড়েছে। ধর্মহীনদের সংখ্যাও বেড়েছে। 2020 সাল নাগাদ খ্রিস্টানরাই ছিল বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, কিন্তু তাদের আনুপাতিক ভাগ কমে গেছে 1.8% পয়েন্টে। এই হ্রাসের প্রধান কারণ হলো ধর্ম পরিত্যাগ। 2010 থেকে 20 পর্যন্ত খ্রিস্টানদের মোট সংখ্যা 2.3 বিলিয়নে পৌঁছেছে, কিন্তু বিশ্ব জনসংখ্যার মধ্যে তাদের আনুপাতিক ভাগ কমে 28.8% দাঁড়িয়েছে। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বেড়ে 25.6% পৌঁছেছে, যা 1.8% পয়েন্ট বৃদ্ধি। পিউ রিসার্চের প্রধান লেখক কনরাড হ্যাটকেট বলেন, 10 বছরের মধ্যে এতটা বড় পরিবর্তন ঘটেছে তা খুবই আশ্চর্যজনক। এই সময়ের মধ্যে মুসলমান এবং খ্রিস্টানদের জনসংখ্যার কাছাকাছি হয়ে এসেছে। অন্য যে কোনো ধর্মের তুলনায় মুসলমানদের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বেড়েছে। এই বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে মুসলিম জনসংখ্যার তুলনামূলকভাবে কম গড় বয়স 24 বছর, অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় বেশি জন্মহার এবং ধর্ম পরিত্যাগের হার কম থাকা। হ্যাকেট আরো বলেন, 20 থেকে 30 বছর বয়সীদের মধ্যে যে পরিমাণ মানুষ খ্রিস্টান হয় তার 3 গুণ মানুষ খ্রিস্টান হয়েও ধর্ম পরিত্যাগ করছে। উপ-সাহারান আফ্রিকাতে খ্রিস্টানদের সবচেয়ে বড় জনসংখ্যা রয়েছে। বিশ্ব খ্রিস্টানদের মোট 31% এখানে। আগে ইউরোপে ছিল বিশ্বের সবচেয়ে বেশি খ্রিস্টানদের বসবাস। আফ্রিকার উচ্চ জন্মহার, তরুণ জনসংখ্যা এবং দ্রুত বৃদ্ধির কারণে এখন এটি ঘটেছে। অন্যদিকে ইউরোপে বয়স বৃদ্ধি, কম জন্মহার এবং ধর্ম পরিত্যাগের হার বেশি থাকায় খ্রিস্টানদের সংখ্যা কমেছে। প্রতিবেশী ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তান নতুন বাজেটে প্রতিরক্ষা ব্যয় 20% বাড়িয়েছে। মঙ্গলবার সরকার ঘোষিত 2025-26 অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে 2.55 ট্রিলিয়ন রুপি, অর্থাৎ $9 বিলিয়ন, যা গত অর্থ বছরের চেয়ে 20% বেশি। এই ব্যয় বৃদ্ধি এমন এক সময়ে এলো যখন সামগ্রিক বাজেট বরাদ্দ 7% কমিয়ে 17.57 ট্রিলিয়ন রুপিতে নামিয়ে আনা হয়েছে। বাজেট প্রস্তাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্য স্পষ্টভাবে উঠে এসেছে। গত মে মাসে কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে কয়েকদিন ধরে বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান দিয়ে পাল্টাপাল্টি হামলা চলে। ওই সংঘাত ছিল প্রায় 3 দশকের সবচেয়ে গুরুতর। পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। কাশ্মীরের পহেলগামে 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় কয়েকজন নিহত হলে ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করে, তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যয়ে 20% বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিলেন অর্থনীতিবিদরা। তাদের মতে উন্নয়ন খাতে কাটছাট করে এই অতিরিক্ত ব্যয়ের ভার সামলানো হতে পারে। ভারত ইতোমধ্যে তাদের 2025-26 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বাজেট $78.7 বিলিয়ন উন্নীত করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 10% বেশি। ভবিষ্যতের বাজেটেও তারা ব্যয় বাড়াবে বলে ইঙ্গিত দিয়েছে। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানী কিয়েভ সহ কয়েকটি প্রদেশে 315টি ড্রোন ও 60টি মিসাইল ছুড়ে রুশ বাহিনী, যা 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, রাশিয়ায় গতকাল রাতের হামলায় মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। রাশিয়া সারা দেশে 315টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে 277টি ভূপাতিত করা হয়েছে। এছাড়া রাশিয়ার ছোড়া 60টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, মঙ্গলবার ভোরে কিয়েভ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে এবং শহর জুড়ে ভারী ধোঁয়ার আস্তরণ দেখা দেয়। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুসারে গত সপ্তাহে ইউক্রেন জুড়ে 1451টি ড্রোন এবং 78টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নজিরবিহীন ঘটনা, ইসরায়েলি উগ্র ডানপন্থী 2 মন্ত্রীর উপর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ 5 দেশের নিষেধাজ্ঞা, সম্পদ বাজেয়াপ্ত।
ভারতের নাকের ডগায় চীনের 1000 একরের সামরিক মেগাবেজ, আতঙ্কিত মার্কিন গোয়েন্দারা, মোদির ঘুম হারাম। পারমাণবিক সফলতায় সুখবর দিল ইরান, পশ্চিমা বিশ্ব ইসরায়েলের জন্য নতুন এক স্ট্র্যাটেজিক দুঃস্বপ্ন। হুথি যোদ্ধাদের কৌশলে ধরাশায়ী আমেরিকা, নৌযুদ্ধে নতুন নজির গড়ল বীরেরা। বিশ্ব জনসংখ্যায় ইসলামের উত্থান, খ্রিস্ট ধর্মের আনুপাতিক অবনতি, পিউ গবেষণার তথ্য নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। ভারতের সঙ্গে উত্তেজনার পর প্রতিরক্ষা ব্যয় 20% বাড়ালো পাকিস্তান। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।